এ যেন একেবারে ফুলের বিছানা, আর এই বসন্তে ফুলসজ্জায় শুয়ে রয়েছি আমি। দেখুন রডোডেনড্রন কিভাবে স্বাগত জানাচ্ছে আমাকে এই পাহাড়ে। Life is not a bed of roses, but sometimes it gives the opportunity to lie on the bed of rhododendron. চাটাইধুরার পাট চুকিয়ে এবার এগোচ্ছি আমরা মাঝিধুরার উদ্দেশ্যে। একটি নতুন স্পট, এটাও অফবিট ডেস্টিনেশন, দার্জিলিং জেলাতেই পড়ে। মাঝিধুরার রূপ তুলে ধরবো এই পর্বে আপনাদের সামনে। চাটাইধুরা পর্বে আপনাদের জানিয়েছিলাম 1-1.5 কিমি সুখিয়ার দিকে এগোলেই পড়বে লেপচা জগৎ। সেই লেপচা জগৎই ক্রস করছি। লেপচা জগৎ নিয়ে তৈরি কন্টেন্ট আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া আছে, দেখা না থাকলে দেখে নিতে পারেন। ইচ্ছে করছিল আরও একবার নেমে পড়ি এখানে, কিন্তু এবার হবে না। দেখি আবার কবে লেপচা জগৎ আসতে পারি, যদিও এই জায়গাটিও এখন ওভার ক্রাউডেড। তবু কাঞ্চনজঙ্ঘা এখান থেকে মেঘমুক্ত দিনে খুব ভালো দেখা যায়। আর একটা কথা, ঘুম থেকে সুখিয়ার মধ্যে এই যে 10 কিলোমিটার রাস্তার স্ট্রেচ, এই পুরো রাস্তার জার্নিটা অতি মনোরম। যতবারই এই রাস্তাটা দিয়ে যাই ততবারই নতুন করে প্রেমে পড়ি। আঁকাবাঁকা পথ, পথের ধারে নীরব পাইন গাছের সারি, তাতে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা, সেই জার্নিরই কিছু মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে। এসে গেছি মাঝিধুরা, আমরা এখন ঢুকছি মাঝিধুরায়। মাঝিধুরা পৌঁছে গেছি। চাটাইধুরা থেকে মাঝিধুরার দূরত্ব 6 কিলোমিটার ধরে রাখুন, ফলে কাছাকাছি। এটাও একটি অফবিট ডেস্টিনেশন। এই পর্বে এই মাঝিধুরাকে তুলে ধরবো আপনাদের সামনে। গাড়িতে আস্তে আস্তে আপনাদেরকে বলছিলাম আমরা উঠেছি এই যে রঞ্জু হোমস্টেতে। আমি হোমস্টেতে দেখাচ্ছি, একদম ঢুকেই কিছুটা ডাউনে নেবেই ডান দিকে পড়ে। যাই হোক, রমেশজি উনি এটার ওনার, এই প্রপার্টির ওনার। আমি আসছি জেনে উনি আমাকে ওই চাটাইধুরা থেকেই পিক আপ করে নিয়েছেন আর কি। যাই হোক, তো পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন, ধীরে ধীরে সব দেখাবো আপনাদের। নির্ভেজাল পাহাড়ি গ্রাম বলতে যে ছবিটা আপনার চোখের সামনে ভেসে ওঠে, ঠিক তেমনটাই এই মাঝিধুরা গ্রাম। অ্যান অফবিট প্লেস নিয়ার দার্জিলিং বলতে আক্ষরিক অর্থেই মাঝিধুরাকে বোঝাবে। দার্জিলিং শহর থেকে গ্রামটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার, উচ্চতা 7000 ফুটের কাছাকাছি। তবে দিনভর এখানে মেঘ চড়ে বেড়ায়। কখনো কখনো মেঘেদের দাপট এমন বেড়ে যায় যে চারদিক পুরো সাদা হয়ে যায়, দৃশ্যমানতা বা ভিজিবিলিটি একেবারে শূন্যে নেমে আসে। আবার হঠাৎ করেই বৃষ্টিও নামে, আবার টুক করে রোদও ওঠে, চলতে থাকে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। তবে উচ্চতার কারণে এখানে ঠান্ডা বেশি, খুব হিমেল হাওয়া বয়। শীতের সময় এলে ভারী শীত পোশাক সঙ্গে রাখবেন। মাঝিধুরায় শীতের সময় হালকা তুষারপাত হতেও দেখা যায়। গ্রীষ্মে আবহাওয়া বেশ মনোরম থাকে, 27 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে।
বর্ষার সময়টুকু বাদ দিয়ে বছরের বাকি সময়টা এখানে আসতে পারেন। তবে শীত কাতুরেরা শীতের সময়ে না এলেই ভালো, যদিও শীতের সময়টা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি থাকে। এই গ্রাম থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই, তবে গ্রাম ছাড়িয়ে সুখিয়ার রাস্তায় পেট্রোল পাম্প ছাড়িয়ে একটু এগিয়ে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। কি গ্রামটা কেমন? দারুণ কেমন? দারুণ একদম। আজকে তো ওয়েদারও ভালো, আর তারপরে চারদিকটা অপূর্ব সুন্দর। রডোডেনড্রন আছে, আর কি চাই। পাইন বন, রডোডেনড্রন, সব কিছু মিলিয়ে জমজমাট কম্বিনেশন, দিল খুশ। এই সিরিজে আপনাদের প্রচুর রডোডেনড্রন দেখিয়ে চলেছি। প্রতিটা পর্বতেই তুলে ধরছি রডোডেনড্রনের অসাধারণ সৌন্দর্য। বসন্তের সময়ে পাহাড়ে এসেছি। এই সময়টা এই ফুল সামান্য কটা দিনের জন্য ফোটে, আর তার রূপের আগুনে পুড়ে যায় পাহাড়। আগের পর্বগুলোতে তার রূপ আপনারা দেখেছেন। মাঝিধুরাতেও যথারীতি আমাদের স্বাগত জানালো সেই প্রিয় রডোডেনড্রন। ফুলশয্যায় শুয়ে আছি, এ যেন একেবারে ফুলের বিছানা। আর এই বসন্তে ফুলশয্যায় শুয়ে রয়েছি আমি। দেখুন রডোডেনড্রন কিভাবে স্বাগত জানাচ্ছে আমাকে এই পাহাড়ে। Life is not a bed of roses, but sometimes it gives the opportunity to lie on the bed of rhododendron. লুবেঙ্গেলে ক্যামেরা ধরছি, আর আমার পেছনে দেখুন আভা ফোটাচ্ছে রডোডেনড্রন। বসন্তে এসেছি, মাঝিধুরাতেও রডোডেনড্রন আগুন ছড়াচ্ছে, চারদিক লালে লাল হয়ে রয়েছে। তার সঙ্গে হাত মিলিয়েছে বসন্তের মরশুমি ফুল, যা কিনা নানা রঙে রং ছোটাচ্ছে গোটা পাহাড় জুড়ে। বসন্তে ফুলের রঙে কিভাবে পাহাড় নিজেকে রাঙিয়ে তোলে সেই চিত্রই তুলে ধরব আপনাদের সামনে। যে কোনো জায়গায় গিয়েই আমরা সচরাচর আগে ঘরে ঢুকে পড়ি না, ওসব পরে হবে। আগে জায়গাটাকে চক্কর দিতে বেরিয়ে পড়ি। মাঝিধুরাতেও ঠিক তাই করেছি। কোন ঘরে থাকবো, সেটা কি রকম, ওসব নিয়ে কোনোদিনই ভাবিনি। মোটামুটি একটা পরিচ্ছন্ন ঘর বিছানা আর টয়লেট হলেই হলো। বাইরে গিয়ে আমাদের কোনো ফ্যাসিনেশন নেই। অত খুঁটিয়ে ঘরদোর, বিছানা, আসবাবপত্র দেখি না। কি হবে ওসব করে? দিন কয়েকের মেহমান মাত্র। ঘর, বিছানা, আসবাবপত্রের চুলচেরা বিশ্লেষণ করে হবেটা কি? এই দেখুন না, এখানে আসা মাত্র আমরা টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছি। এদিকে হোমস্টে থেকে ডাক পাঠাচ্ছে চা রেডি। চলুন, অনেক বকেছি, এবার চা তেষ্টা পেয়েছে। মাঝিধুরায় আসতে না আসতেই একদম পিওর দার্জিলিং টি রমেশজির কল্যাণে। আর আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে আপাতত চা পান করি। একদমই পিওর দার্জিলিং টি। ও হ্যাঁ, মাথা গোজার আস্তানাটাও একবার দেখে নিতে হবে। রঞ্জু হোমস্টেতে উঠেছি, তার রুম টুরটা একটুখানি সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিই। চলুন ভেতরে। এই বেড, সুন্দর কোজি একটা রুম। এখান থেকে দিনভর বাইরের দৃশ্য উপভোগ করা যায়। দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে।
আর এ হচ্ছে অ্যাটাচ টয়লেট। কমোড রয়েছে, গিজারও রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, মোটামুটি ভালোই। এই হচ্ছে রুম, দেখিয়ে দিলাম, ব্যাস। দেয়ালে সুন্দর করে ছবি টাঙানো ফ্রেম করে। এইখানটা পার্কিং এরিয়া, যদি কেউ গাড়ি নিয়ে আসেন তারা গাড়ি পার্কিং করতে পারবেন। হোমস্টের ঠিক সামনেই একটা বড় উঠোন আছে, সেখানে পার্কিং এরিয়া। হোমস্টেটা খুব সুন্দর, রুচির ছাপ রয়েছে, সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, খারাপ লাগবে না থাকতে। এইটুকু আমার প্রাথমিক দর্শনে যা মনে হলো, প্রথম দেখায় যা মনে হলো যে থাকার পক্ষে উপযুক্ত। এবার বলি এখানে আসবেন কি করে। মাঝিধুরা আসার দুটো পথ আছে। একটা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে কার্শিয়াং, ঘুম, লেপচা জগৎ হয়ে সুখিয়া পুকুরি দিয়ে মাঝিধুরা, আর দ্বিতীয়টা শিলিগুড়ি থেকে মিরিক ও সুখিয়া পুকুরি হয়ে মাঝিধুরা। গাড়ি ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। সিজন ভেদে গাড়ি ভাড়া ওঠানামা করে। দুটো পথের মধ্যে দ্বিতীয় পথটার শোভা বেশি সুন্দর। রিজার্ভ গাড়ি করলে ঘুরতে ঘুরতে আসতে পারেন। পথে দেখে নিতে পারেন মিরিক, গোপালধারা টি এস্টেট, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট ইত্যাদি। এবার বলি সস্তায় বা শেয়ারে কিভাবে মাঝিধুরা পৌঁছবেন। প্রথম পথে আসতে চাইলে শিলিগুড়ি জংশন বা তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের সামনে থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে চেপে ঘুমে এসে নামুন। ভাড়া নেবে 250 টাকা। ঘুম স্টেশনের আগে বাঁদিকে যে রাস্তাটা সুখিয়া গিয়েছে, সেখান থেকে সুখিয়াগামী শেয়ার গাড়ি পেয়ে যাবেন। 50-60 টাকা ভাড়া দিয়ে এসে নামুন সুখিয়া পুকুরি। সুখিয়া থেকে মাঝিধুরা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব। এই পথটুকুর জন্য যে হোমস্টেতে থাকবেন তাদের সঙ্গে কথা বলে নিন। আর 2 নম্বর পথ দিয়ে আসতে চাইলে এনজিপি থেকে চলে আসুন দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে ভায়া মিরিক সরাসরি সুখিয়ার শেয়ার গাড়ি ছাড়ে। ভাড়া মাথাপিছু 250 টাকা। তবে এ পথে গাড়ির ফ্রিকোয়েন্সি কম। এনজিপি থেকে শিলিগুড়ি হয়ে এই পথে সুখিয়ার দূরত্ব 74 কিলোমিটার। মাঝিধুরায় খান 7-8 হোমস্টে আছে। আমরা উঠেছিলাম রঞ্জু হোমস্টেতে। এখানে থাকা খাওয়ার খরচ জন প্রতি প্রতিদিন সিজন ভেদে 1000 থেকে 1200 টাকা। রঞ্জু হোমস্টের নম্বর আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্রয়োজনে রমেশ শেরপার সাথে যোগাযোগ করে নিতে পারেন।
আমার পুষ্পক রথকে আকাশে পাঠিয়েছিলাম আপনাদের জন্য এই গ্রামটার এরিয়াল ভিউজ তুলে আনতে, কিন্তু হুড়মুড় করে এত মেঘ এসে গেল কোথা থেকে কে জানে। চারদিক সাদা চাদরে মুড়ে দিল কেউ, কিছুই দেখা যাচ্ছে না। পুষ্পককে নিচে নামিয়ে আনলাম। যাই করি না কেন মেঘ কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। যথারীতি মাঝিদোড়াতেও চারদিক মেঘে ঢেকে গেছে, মেঘেদের দাপট অব্যাহত। ফলে ক্যামেরা আবার কিছুক্ষণ বন্ধ রাখি, আবার একটু যদি ভালো ওয়েদার পাই তখন আবার কিছু ছবি তুলে ধরবো। অবশ্য এই মেঘেদের যে চরাচর জুড়ে যে মেঘেরা তাদের দাপট বজায় রেখে চলেছে তারও ছবিটা কিন্তু দুর্দান্ত। এটারও একটা অদ্ভুত সৌন্দর্য আছে, সেটাও তুলে ধরছি আপনাদের সামনে। কখনো মেঘ কখনো বৃষ্টি, তার মধ্যেই ছবি তুলছি। দুপুর হয়ে গেছে, এবার লাঞ্চ টাইম, 3টে বাজতে চললো, ফলে খিদে পেয়ে গেছে। খেয়ে নি, চলুন ঢোকা যাক ডাইনিং। এই হচ্ছে ডাইনিং, পাশেই ওপেন কিচেন, ফলে গরম গরম খাবার টেবিলে আসতেই খেয়ে ফেলবো। 3টে বাজতে চললো। দুপুরে ডাল, বেগুনি, রাইশাক, কোয়াশের তরকারি, ডিমের ঝোল আর স্যালাড সহকারে ভাত খেলাম অল্প করে। গান্ডে পিণ্ডে গিললে শরীর বিছানার আরাম নিতে চাইবে, তাই অল্প করে খাওয়াই ভালো, কারণ আবার এই গ্রামটায় চক্কর মারতে বের হব যে। গ্রামের শেষ প্রান্তে একটা মনাস্ট্রি আছে,
দুপুরের আহারাদি শেষ করেই বেরিয়ে পড়লাম মনাস্ট্রি দেখতে। বিশাল বড় কিছু নয়, তবু বৌদ্ধ মঠগুলোয় গিয়ে দাঁড়ালে মনের মধ্যে একটা প্রশান্তি খেলা করে। এই হচ্ছে মনাস্ট্রির গেট, তবে মনাস্ট্রির নাম তো এখানে কিছু লেখা নেই। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি। বিশাল বড় কিছু নয়, ছোট্ট মনাস্ট্রি। গ্রামের একটা প্রান্তে এই মনাস্ট্রির অবস্থান। একটু ঘুরে দেখি, যদিও এখন মনাস্ট্রিটা বন্ধ রয়েছে দেখছি। যাই হোক, বাইরেটা চক্কর তো মেরে আসতে পারি। চলুন যাওয়া যাক। না, দরজা খোলাই আছে মনাস্ট্রির। চলুন ভেতরে একবার ঘুরে আসি। সুন্দর, মনাস্ট্রির ভেতরটা বেশ সুন্দর। বসে রয়েছেন তথাগত। মাঝিধুরায় এই মনাস্ট্রিটার নাম হচ্ছে মানিছুলিং মনাস্ট্রি। প্রতিটা মনাস্ট্রির ভেতরে যেমন শুচিতা ও শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, এই মনাস্ট্রিটাও তার ব্যতিক্রম নয়। ফলে মনাস্ট্রির ভেতরে ঢুকলে একটা অদ্ভুত অনুভূতি মনের মধ্যে খেলা করে। এটা বোধহয় প্রত্যেকেরই হয়, আমার বলে নয়, আপনাদেরও হয় নিশ্চয়ই। ফলে এই মানিছুলিং মনাস্ট্রিতে এসে মনটা বেশ ভালো হয়ে উঠলো। একটা যেন পবিত্র জায়গায় পা দিলাম মনে হলো। গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতেই দেখতে পেলাম গ্রামবাসীদের বাড়ির বারান্দায় প্রচুর ফুল ফুটে আছে। রং বেরঙের বাহারি ফুল। ফুলের শোভাই বলে দিচ্ছে এই না হলে বসন্ত। চলুন আপনাদেরও এই গ্রীষ্মে ফুলের সংসারে নিয়ে যাই। দেখেই বুঝতে পারছেন যে সন্ধে নেমে গিয়েছে মাঝিধুরায়। ফলে এবার লোটা কম্বল নিয়ে ঘরে ঢুকতে হবে, কারণ
ঠান্ডা ভীষণ বাড়ছে, কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়া তো, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। সন্ধে নেমে গিয়েছে আর যথারীতি সান্ধ্যকালীন স্ন্যাক্স এসে গিয়েছে। এই হচ্ছে আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স, পকোড়া আর দার্জিলিং টি আর পকোড়া নিয়ে আপাতত সময় কাটায়। বাইরে ঘুটঘুটে অন্ধকার আর ব্যাপক ঠান্ডা। দারুণ, খেতে বেশ ক্রিস্পি। आलू पकौड़ा अरे दारुण स्पाइस दारुण जस्ट परफेक्ट দারুণ খেতে, অনিয়ন মানে এন্ড জিঞ্জার। এইটা দিয়ে দোকান দিলে ভালো ব্যবসা হবে। ফোনের নেট এখানে পাওয়া যায় না, তবে এই হোমস্টেতে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, ফলে সন্ধ্যাবেলাটা ফোন আর ট্যাব ঘেটেই কেটে গেল। ঠিক 9টায় রাতের খাবারের জন্য ডাক পড়ল। নিচে ডাইনিংয়ে গিয়ে বসে পড়লাম ডিনারে। রমেশজি এবং রমেশজির দাদা ও ওনার স্ত্রীর আতিথেয়তার কথা না বললেই নয়। আক্ষরিক অর্থে এই হোমস্টে কনসেপ্টটা এনারা বাঁচিয়ে রেখেছেন, না হলে অধিকাংশ জায়গাতেই এখন নামেই হোমস্টে, আদতে সব হোটেল ও রিসর্ট সুলভ ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে, পুরোটাই কমার্শিয়ালাইজড হয়ে গিয়েছে। ওনাদের আতিথেয়তা ও অমায়িক ব্যবহারে সত্যি আমরা মুগ্ধ। এই মাঝিধুরায় আবার আসা যায়, এই ফিলিংসটা অনেকদিন পর মনে জেগে উঠল। 9টা বেজে গিয়েছে আর ঠান্ডাও প্রবল, ফলে রাতের আহার পর্ব সারতে হবে, অর্থাৎ ডিনার সারতে হবে। চলে এসেছি ডাইনিংয়ে, খাবার সার্ভ করে দিয়েছে। মেনু কি তা নিজেরাই দেখে নিন। রাতের খাবার খেয়ে নিয়ে তারপরে সোজা ঢুকবো কম্বলের তলার, আর থার্মাল বেড, ফলে ঠান্ডা লাগার চান্স নেই। আর একটা জিনিস যেটা একটা পজিটিভ দিক এই রঞ্জু হোমস্টের, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওয়াইফাই পাবেন আপনারা। আমি ওয়াইফাইয়ে আইপিএল ম্যাচ দেখছিলাম, এমনি ফোনের নেট পাবেন না, ফোনের নেটওয়ার্ক এখানে খুবই দুর্বল। এয়ারটেল সামান্য আসে, জিও সামান্য কাজ করে, তবে ফোনের নেট কিন্তু পাওয়া খুব মুশকিল। ফলে এখানে ওয়াইফাই ওয়াইফাই দিয়ে আপনারা কাজও করতে পারেন, এন্টারটেনমেন্টের জন্য ওয়াইফাই রয়েছে, ফোন তো মানে এন্টারটেনমেন্টও। ফলে যাই হোক, এই তথ্যটা দেওয়ার দরকার ছিল। অনেক হোমস্টেতে পাওয়া যায় না, কিন্তু এখানে এই ফেসিলিটিসটা রয়েছে, এটা একটা ভালো দিক। মিক্স ভেজ রয়েছে, রুটি নিয়েছি আমরা, আচার রয়েছে আর চিকেন। খেয়ে বলতে পারবো কেমন খাবারের স্বাদ, তবে দেখে তো ভালোই লাগছে। আমি জেনারেলি পাহাড়ে চিকেন খাই না, খাবারের ব্যাপারে খুব চুজি আমি। যাই হোক, দেখি খেয়ে কেমন। মিক্স ভেজ কেমন রে? ফার্স্ট ক্লাস বাবুজি, खूब टेस्टी, খুব ভালো টেস্টি। ये खेत का सब्जी है ना, बाजार का नहीं है, इसलिए इतना टेस्टी है। চিকেনটা কেমন? ভালো, একদম বাড়ির মতো, একদম বাড়ির টেস্ট, হোমলি। রাত্রেবেলা যেমন হালকা খেতে ভালো লাগে, ঠিক সেই রকম। সত্যি কথা বলতে কি, আমি বাড়িতে ফুলকপি বাঁধাকপি এখন খাই না। সবজিওয়ালাকে বলি যে ওই গরু খায়, তো ওই শীতের মরশুমটা একটুখানি ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। এই ফুলকপি বাঁধাকপি এগুলো একদম ঘাসের মতো খেতে লাগে। কিন্তু এখানে ফুলকপি খাচ্ছি, বাঁধাকপি খাচ্ছি, এমনকি কড়াইশুটির যে খোসা তাই দিয়েও সবজি বানিয়েছে, সেটাও খেয়ে নিচ্ছি দিব্যি। খেয়ে নিচ্ছি মানে খিদে পেয়েছে বলে খাচ্ছি বা আপনাদেরকে দেখাবো বলে খাচ্ছি তা না। আসলে এই সবজিগুলোর স্বাদই অন্যরকম। ক্ষেতের সবজি, অর্গানিক সবজি, রাসায়নিক মেশানো হয় না, ফলে এই সবজিগুলোর স্বাদ মানে অন্যরকম। মানে হয়তো অনেক প্রবীণ মানুষরা এটা ভালো বলতে পারবেন, যখন এই রাসায়নিক সার ব্যবহার করা হতো না তখন সবজির স্বাদ অন্যরকম ছিল। এখন তো আমরা শহরে যে সবজিগুলো কিনে খাই সেগুলো ফার্টিলাইজার ইউজ করা হয়, ফলে সেই স্বাদ আর কিছুই থাকে না, স্বাদ, বর্ণ, গন্ধ কিচ্ছু নেই। কিন্তু পাহাড়ে এলে, বিশেষ করে এই পাহাড়ি গ্রামগুলোতে, এরা নিজস্ব ক্ষেতের সবজি ব্যবহার মানে দেন গেস্টদের রান্না করে, ফলে তার স্বাদ সত্যি অনবদ্য। রান্না কতটা ভালো সেটার থেকেও বড় কথা হয়ে যায় যে সবজিগুলোর স্বাদই রান্নাটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। সত্যি খাবারের স্বাদ খুব ভালো। মানে যে সবজি কলকাতায় খেতে ইচ্ছে করে না, সেই সবজি এখানে চেটে পুটে খেতে ইচ্ছে করে। রাতের ডিনার সত্যি খুব ভালো ছিল, মানে বেশ সুস্বাদু পদ আর কি। জেনারেলি পাহাড়ে চিকেন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এনাদের যেভাবে রান্না করেন, রান্নার পদ্ধতিটা ভালো।
সুস্বাদু ছিল খাবারগুলো। আর এমনিতেই খাবারের একটা গুণ বেড়ে গিয়েছে, তার কারণ এখানকার সবজি লোকাল সবজি বলে। তো যাই হোক, পেট বেশ আইডাই অবস্থা। এবারে নিদ্রা যাব ঠিক নয়, বিছানায় অন্তত যাব। থার্মাল বেড গরম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, লোতে দিয়ে রেখেছি যদিও টেম্পারেচার, ফলে খুব একটা অসুবিধে হচ্ছে না। ঠান্ডা বাইরে ভীষণ ঠান্ডা যদিও। আর দেখালাম সারা দিনভর আপনাদের কিছুটা রোদ্দুর, কিছুটা মেঘ, বৃষ্টি, সবই মেলে ধরলাম এই মাঝিদুরায়। বসন্তে এসেছিলাম পাহাড়ে রডোডেনড্রনের খোঁজে। প্রকৃতি আমাদের নিরাশ করেনি, দুহাত ভরে দিয়েছে রডোডেনড্রন, সঙ্গে পেয়েছি অসংখ্য রং বেরঙের ফুল। আর তা এই সিরিজের মাধ্যমে পরপর তুলে ধরলাম আপনাদের সামনে। দিলাম কয়েকটি অফবিট জায়গার খোঁজ, তুলে ধরলাম পাহাড়ি গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য। এখানেই শেষ করলাম অফবিট দার্জিলিং রডোডেনড্রনের খোঁজে সিরিজটি উপভোগ করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এই চ্যানেলটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন।